এই মুহূর্তে আমরা আছি বড়নগরের বহু পরিচিত মুখ এবং পৌরপিতা বিশ্বজিৎ বর্ধন, আর তার সঙ্গে কিন্তু তিনি বিশিষ্ট আইনজীবীও। তার কাছে সরাসরি যাব এবং জেনে নেব এই তিলোত্তমার হত্যাকাণ্ড ৩৫ দিন পরেও বিচার না পাওয়ার নেপথ্যে কি যুক্তি দেবেন তিনি আপনাদেরকে। বলবো যে দাদা, তিলোত্তমার মৃত্যুর প্রায় ৩৫ দিনেরও বেশি রাজ্য জুড়ে চারিদিকে চলছে, যেটা আন্দোলন চলছে, বিক্ষোভকারীরা কন্টিনিউ আন্দোলন করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়, এই ব্যাপারটা নিয়ে কি বলবো? না, বিচার তো এখন এটা তো বিচারাধীন বিষয় হয়ে গেছে। যখন এই ঘটনা হয় ৯ই আগস্ট এবং তারপরে ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামক একজন যুবককে গ্রেপ্তার করেছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে কলকাতা পুলিশকে সময় দেওয়া হলো, একটা নির্ধারিত সময় বলে দিয়েছিল, যদি কলকাতা পুলিশ সঠিকভাবে তদন্ত না করতে পারে সিবিআই তদন্ত নিলে আমাদের কোনো অসুবিধা নেই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিয়েছে। কিন্তু তারপর যখন হাইকোর্টে কোনো ব্যক্তি গিয়ে তিনি রিগার্ডিং দিস কেস যখন হাইকোর্টে গেলেন এবং হাইকোর্ট অর্ডার করলো যে এটা সিবিআই তদন্ত করতে হবে, পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে মামলা সুপ্রিম কোর্টে এলো। তো ন্যাচারালি এখন সিবিআই তদন্ত করবে আর সুপ্রিম কোর্ট তার অর্ডার দেবে। এবং সুপ্রিম কোর্ট এর আগের দিন বলেও দিয়েছিল, লাস্ট যেদিন অর্ডার হলো সেদিন বলে দিয়েছিল যে আগামীকাল ৫টার মধ্যে তাদেরকে জয়েন করতে হবে এবং যদি জয়েন না করে রাজ্য সরকার সেই মোতাবেক ব্যবস্থা নিতে পারে, মানে যারা আন্দোলনকারী ডাক্তাররা, জুনিয়র ডাক্তার। তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করে দিলেন যে তিনি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেয়নি। বারংবার বলেছেন যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেবে না। এবং তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী অনেকবার অ্যাপিলও করলেন, ওনারা টার্ন আপ করলো না। একটা উদাহরণ দেই আপনাদের সামনে, যে ১৯৮৩ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু তিনি ডাক্তারদের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলো ডাক্তাররা স্ট্রাইক করেছিল তাদের কিছু ডিমান্ড, এবং রাইটার্সে যখন জ্যোতিবাবু তাদের ডাকলেন এবং তাদের সঙ্গে মিটিং করলেন, তাদের চা খাওয়ালেন এবং বললেন যে তোমরা কাজে জয়েন করো, বলে আমাদের কিছু চাহিদা আছে। উনি বললেন আগে কাজে জয়েন করো, যেহেতু পাবলিক সার্ভিসকে, মানে যেখানে রোগী দেখতে আসে সেই সার্ভিসকে নষ্ট করা যাবে না, এটা ব্যাহত করা যাবে না, তোমরা কাজে জয়েন করো। এবং পরের দিন ওরা জয়েন করেনি। যথারীতি তৎকালীন পুলিশ যে অর্ডার পেয়েছে ওপর মহল থেকে, সেই অর্ডার মোতাবেক তাদেরকে লাঠিচার্জ করে তাদের স্ট্রাইকটা বন্ধ করে দিয়েছে। আর বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী এতটাই মানবিক, বারংবার তাদের কাছে গেছেন এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন যে স্বাস্থ্য ভবনে গেছেন, গিয়ে তাদের সেখানে চলেও গেছেন, অ্যাপিল বলেছেন। আবার ওরা বাড়িতে এসছে, কালীঘাটের বাড়িতে, সেখানেও বলেছেন। কিন্তু ওনারা যে দাবিটা করেছেন, যে লাইভ স্ট্রিমিং যে দাবি করেছেন যে সেটা রেকর্ডিং হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন না, আমি সেটা করব না, তোমরা আলোচনায় বসো। তারা চলে গেছে, আলোচনা করেননি। অ্যাকচুয়ালি আইনে কতগুলো ব্যাপার আছে, যখন বিচারাধীন বিষয় সেটা কখনোই তার পূর্বে কোনো আলোচনা, যারা আন্দোলনকারী এবং যারা সরকার পক্ষ তারা কখনোই সেটাকে লাইভ করতে পারবে না, এটা আইনে বলা আছে। বিচারাধীন বিষয় কখনো এভাবে হয় না।
সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে বলেছিলেন, কিন্তু তারা রাজি হয়নি, ওনারা চলে গেল। তো আজকে আলোচনা হয়েছে, কিছুক্ষণ আগে খবর পেয়েছি, টিভি মাধ্যম থেকে জানতে পেরেছি সরকারের সঙ্গে যে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে কি কথা হয়েছে সেটা বাংলার মানুষ জানতে পারবে। তবে এটুকু বলছি যে এই যে বিচারের নামে এতদিন যে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অতীতে এইভাবে কোনো দিন, মানে আমরা 34 বছর আমরা দেখেছি কিভাবে কি হয়েছে, তৎকালীন প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে আমরা দেখেছি, কিন্তু কখনোই আমাদের মানে দিনের পর দিন একটা আন্দোলন হচ্ছে, সরকার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, এটা দেখিনি। কিন্তু এই প্রথম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন, ধৈর্য ধরেছেন এবং এই আন্দোলনটা যে টেনে নিয়ে গেলেন। এবং আমি ডেফিনেটলি, আপনারা দেখেছেন এর মধ্যে নবান্ন অভিযান হয়েছে, এখানে গতকালও একটা পলিটিক্যাল পার্টি রোড ব্লক করেছিল এবং রাম এবং বাম তারা রাস্তায় নেমে পড়েছে এই আন্দোলনকে হাইজ্যাক করে তাদের দিকে। মানে তারা তো একদল তো শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, আর আরেক দলের হচ্ছে গত লোকসভা নির্বাচনে সিটও কমে গেছে। এখন তারা ফ্রাস্ট্রেটেড, তারা কোনো একটা ইস্যু পেলেই সেটাকে ধরে আঁকড়ে ধরার চেষ্টা করবেন, যদিও লাভ হবে না, 26-এ আবার আমরাই আসবো। এবং ওনারা এর পেছনে এতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন, আমার ধারণা জুনিয়র ডাক্তারদের পেছনে যদি এই রকম কোনো পেছনে কোনো রাজনৈতিক শক্তি না থাকতো, তারা এতদিন এইভাবে আন্দোলন চালিয়ে যেতে পারতো না। এবং আমার মনে হয় তার আগেই আন্দোলনটা কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু যেভাবে হয়েছে এটা ডেফিনেটলি আমরা দেখেছি বিভিন্নভাবে, সেই হসপিটালের ধারে হোক, স্বাস্থ্য ভবনের ধারে হোক, রাস্তায় হোক, এবং বাম এবং অতি বাম এবং ডানপন্থী একটি দল, অর্থাৎ আমার বলতে অসুবিধা নেই, ভারতীয় জনতা পার্টি এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু রাস্তায় নেমে সেই মদতটা দিয়েছে। এবং অনেকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন যে অরাজনৈতিক একটা আন্দোলন চলছে, কিন্তু এটা অরাজনৈতিক কখনোই নয়, কারণ তাদের আমরা ছবি পেয়েছি গত লোকসভা নির্বাচনেও সেই বুদ্ধিজীবীরা সেই প্রার্থীর হয়ে প্রচার করেছেন। অতএব যেমন ধরুন আমি তৃণমূল কংগ্রেস করি, আমি একটা টাউনের প্রেসিডেন্ট, দক্ষিণ বরানর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্সিল। আজকে যদি আমি কোনো জায়গায় গিয়ে বক্তব্য রাখি বা বলি, লোকে ধরেই নেবে যে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বক্তব্য রাখছি, সেটা অরাজনৈতিক হতে পারে না, ফ্ল্যাগ থাকলো না। কিন্তু আমি যে বলবো আমি সরকারের হয়েই বলবো, আমি আমার দলের হয়েই বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু যে বা যারা বলছেন, মুখে বলছে অরাজনৈতিক, কিন্তু আসলে তারা রাজনৈতিক জায়গা থেকেই, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যখন ফ্ল্যাগ নিয়ে মিছিল হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা কোনো না কোনোভাবে সেই সমস্ত ব্যক্তিদেরও দেখা যাচ্ছে। বলবো যে পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তার মধ্যেই কিন্তু পুজো কমিটি থেকে আরম্ভ করে যারা যারা এই পুজোর সঙ্গে ডিপেন্ডেবল, মৃৎশিল্পী বলুন, প্যান্ডেল যারা থিম করেন, যারা লাইট করেন, বা যারা ছোটোখাটো দোকানদার, তাদের বিজনেস মার খাচ্ছে। তার কারণ একটাই, রাস্তা জুড়ে আন্দোলন চলছে। তো সেই জায়গা থেকে তো পশ্চিমবঙ্গের একটা অভূতপূর্ব ক্ষতি হতে চলেছে। কি মনে হয়, কি এই আন্দোলন কি চলতেই থাকবে? মানে এক সময় আমরা তো দেওয়ালে লেখা দেখতাম, ধরুন আমি ছাত্র রাজনীতি থেকে আজকে এখানে উঠে এসেছি, আমার 40 বছর রাজনীতি, গরিবের সরকার, বামফ্রন্ট সরকার, আমরা দেখতাম ওই মার্ক্সবাদ লেনিনবাদ সর্বহারার মতবাদে তো আমরা দেখতাম, তো ওরা গরিবের কথা খুব বলত। কিন্তু এখন তাদের বর্তমান যে অ্যাক্টিভিটি, তাদের দেখে মনে হচ্ছে না তারা গরিবের জন্য একটু ভাবছে। কারণ একটা পুজো হওয়া মানে কিন্তু সেই পুজো কমিটিগুলো পুজো করছে বটে, কিন্তু পুজোতে যে আনন্দটা হচ্ছে, অর্থাৎ একটা পুজো কমিটি, বড় পুজো বলুন, ছোট পুজো বলুন, তার পাশে দেখবেন সারাউন্ডিং, সেখানে ফুচকাওয়ালা থাকে, আইসক্রিমওয়ালা থাকে, তারপরে বিভিন্ন রকম ধরুন ফাস্টফুডের দোকান থাকে। এবং এই যে পুজো হচ্ছে, এই যে মৃৎশিল্পীরা, তারা বিভিন্ন জায়গা থেকে আসে, ঢাকি গ্রাম বাংলা থেকে বিভিন্ন জায়গায় আসে, শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে এসে তারা মানে ঘাটি গাড়ে
এবং তারা সেই বিভিন্ন পুজো কমিটি থেকে তাদেরকে হায়ার করে তাদের সমস্ত পুজো কমিটিতে নিয়ে যায়। অতএব এই যে মানুষগুলো এই সঙ্গে জড়িত, একটা পুজো হওয়া মানে যে সেই গরিব মানুষগুলো তারও কিন্তু অন্যের ব্যবস্থা হয়, কারণ এই পুজোর দিকে সবাই তাকিয়ে থাকে। এবং জামা কাপড়ের দোকানগুলো, এই যে আপনি হাতিবাগান যাবেন, যে কোনো জায়গায় কলেজ স্ট্রিট যাবেন, ধর্মতলা যাবেন, যে কোনো জায়গায় আপনি গড়িয়াহাট যাবেন, সেখানে কিন্তু যে আপনার জামা কাপড়ের দোকান বলুন, যে কোনো বস্ত্র দোকান বলুন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি কাতারে কাতারে মানুষ সেখানে ভিড় হয়, অর্থাৎ তাদের সেল হচ্ছে। দেখুন, সারা বছর তো একরকম সেল হবে না, এটার উপরেই অনেকের জীবন নির্ভর করে, সারা বছরে তাদের একটা ইনকামও তারা তুলে নেওয়ার চেষ্টা করে। অতএব আমি মনে করি সেটা অত্যাধিক মানে কি বলছে বাড়াবাড়ি যেই দেখা হয়ে গেল। এই অনেকে বলছেন উৎসব, আমরা আগে তিলোত্তমার বিচার, নিশ্চয় বিচার তো হবে, বিচার হবে, বিচার তো সিবিআইয়ের হাতে। এখন আমরা বিচার ছেলে এখন বলছি উই ওয়ান্ট জাস্টিস। আমি সেদিন সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলাম যে জাস্টিস ফ্রম হুম, কার থেকে জাস্টিস চাইছি? রাজ্য সরকার তো নেই, এখন তো সিবিআই, সুপ্রিম কোর্টের হাতে বিচারাধীন। তা আমরা উই ওয়ান্ট জাস্টিস বলছি, জাস্টিস তো নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু জাস্টিসের প্রসঙ্গে বলতে গেলে এখন আপনি যদি বলেন যে সবাই তো অনেকে বলছেও, দেখছে টিভি মাধ্যমে বলছে, দেখুন আমায় যদি কেউ প্রশ্ন করে আমি তো তার উত্তর তো দেবই। যদি কেউ বলে যে আগে এরকম হয়েছিল বলে এখন হবে 11 থেকে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যদি এখন ইতিহাসের পাতা উল্টান, আকবরের আগে কিন্তু বাবর আছে, বাবরকে না জানলে আপনি আকবর জানতে পারবেন না। তো যারা 34 বছরে প্রশাসনিক স্তর থেকে শুরু করে সমাজ ব্যবস্থা যেভাবে চলে এসছে, রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেটা একেবারে নির্মূল করে দেবে। হ্যাঁ, 14 বছর আছি আমরা ক্ষমতায়, কিন্তু যেটা অলরেডি তৈরি আছে সেই জায়গাগুলোতে আমরা যদি এখনই বলি এটা হলো না কেন, ওটা হলো না কেন, তাহলে তো আমাকে অতীত ঘাটতে হবে। নন্দীগ্রামে আপনার মনে আছে যে নন্দীগ্রামে 14ই মার্চ 2007 মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে। পুলিশের ড্রেস পরে, হাতে পুলিশের বুট পরে, হাতে রাইফেল নিয়ে গুলি করা হয়েছে। ডেড বডিগুলো ট্র্যাকারে করে নিয়ে হলদি নদীর তীরে ফেলে দেওয়া হয়েছে। কারা? কৃষক আন্দোলনে যারা জড়িত ছিল। বিচার হয়েছে পশ্চিমবঙ্গে। তখন এই রাত, এই যে তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এটা ঘটনা, কিন্তু তখন তো প্রেস ছিল, তখন তো সংবাদপত্র ছিল, কিন্তু মানুষ কি রাত জেগে এখানে আন্দোলন করতে পেরেছিলেন? আরো ভয়ানক ঘটনা নন্দীগ্রামে হয়েছে। সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার সঙ্গে যারা যুক্ত ছিল, সুরিত দত্ত, দেবু মালিককে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বলা হয়েছিল দলের সম্পদ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আপনি বলতে পারবেন না দলেরও যদি কোনো ব্যক্তি অ্যারেস্ট হয়ে মানে কোনো কিছুর সাথে লিপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু শাস্তি দিয়েছে। এক্সাম্পল বলে দিই, শম্ভুনাথ কাউ এই মুহূর্তে তিনি আমাদের একজন কাউন্সিলর ছিলেন বাইপাসের ওখানে, তিনি একটা ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন, বর্তমানে আলিপুর সেন্ট্রাল জেলে আছে, যাবজ্জীবন জেল খাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেনি যে ও আমাদের দলের সম্পদ। সুতরাং ভাবতে হবে এগুলো। আমরা তো এটাও দেখেছি, ডিসি মেহতাকে আমি একদিন আলোচনার মধ্যে এটা পাইনি, আমি আপনাদের আলোচনার মাধ্যমে এটা আমি ভাইরাল করার জন্য আমি বলছি, বাংলায় মানুষের স্মৃতিশক্তি দুর্বল, বর্তমান প্রজন্ম জানে না, তাদেরকে জানিয়ে দেওয়া উচিত। এই যে ডিসি মেহতা খিদিরপুর ডকে একজন আসামিকে ধরতে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে উনি গুলিকাহত, পরবর্তীকালে তিনি মারা যান, এবং তার একমাত্র সেই কেসের যিনি একটাই সাক্ষী ছিল ইদ্রিস মিয়া, অর্থাৎ ইদ্রিস মিয়া। সেই ইদ্রিস মিয়াকে জেলের মধ্যে হত্যা করা হলো। আজ পর্যন্ত কোনো এভিডেন্স হয়েছে? আমরা তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি, আমরা তো দেখেছি এই জিনিস পশ্চিমবঙ্গে। এগুলো ভাবতে হবে। ওসি গঙ্গাধর ভট্টাচার্যকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে পশ্চিমবাংলায়। বর্তমান প্রজন্ম এগুলো জানে না। বর্তমান প্রজন্ম জানে কেশপুরের গণহত্যা, গড়বেতার গণহত্যা, একটা পরিবারের পুরো পরিবারে আপনার আগুন লাগিয়ে দিল, এবং একটা মাত্র সেই বাড়ির তিনি ওই রাত্রিবেলা ছুটতে ছুটতে এসে কলকাতায় ছুটে এসছেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে আশ্রয় নিয়েছিল। আমরা তো এসব ভুলিনি। সুতরাং
কথা বলতে গেলে অনেক চলে আসবে মঙ্গল কোর্টে। আমরা দেখেছি কি হয়েছে, চোখ উপড়ে নেওয়া হয়েছিল একই পরিবারের দুটো ভাই, তাদের ডেড বডি নিয়ে আসছিল, ধর্মতলে নিয়ে আসা হয়েছিল, আমরা সেখানে গিয়েছিলাম। তো ঘটনা হচ্ছে আজকে যারা বলছেন সোশ্যাল মিডিয়ায় করছেন, অনেক ছাত্রছাত্রীদের বোঝাচ্ছেন, ভালো কথা। আমি সেই সমস্ত বুদ্ধিজীবীকে বলবো যে তারা তাদের পূর্বের ইতিহাসগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরুন, এবং বর্তমান প্রজন্ম তারা যেন এটা জানতে পারে যে এই জিনিস পশ্চিমবাংলায় হয়েছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মানবিক বলে এখনো চুপ করে ধৈর্য ধরে লাঠি এবং টিয়ার গ্যাস মেরে সেই ডাক্তারদের প্রতি বরং সম্মান জানিয়েছেন। ডাক্তারদের স্ট্রাইক কিন্তু বন্ধ করেনি। আপনি বলুন তো, সারা ভারতবর্ষে এত মুখ্যমন্ত্রী আছেন, কোন আন্দোলনকারীর কাছে গিয়ে হাত জোর করে বলেছেন তোমরা ভেতরে এসো? একটা মুখ্যমন্ত্রী বাড়িতে বলছে ভেতরে এসো, বৃষ্টি পড়ছে ছাতা নাও, আর নালে বাড়িতে ভেতরে এসে ঠিক আছে তোমরা বসবে না, চা খেয়ে যাও? কোন মুখ্যমন্ত্রী বলেছে ভারতবর্ষে? আমি দায়িত্ব নিয়ে বললাম। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, এক্সেপশনাল, এটা আমি বলতে চাই। এবং আমি আশা করব আজকের মিটিং নিশ্চয়ই ফলপ্রসূ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি সাংবাদিক বৈঠক করে বলবেন আমাদের মুখ্যমন্ত্রী, আমরা জানতে পারবো। এবং আমরা জুনিয়র ডাক্তারদের কাছে আমরা অ্যাপিল করছি, কারণ তিলোত্তমার বিচার হোক এবং সিবিআই প্রকৃত তথ্য সুপ্রিম কোর্টে আনুক, এবং সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যা অর্ডার করবেন সেই মোতাবেক নিশ্চয়ই কাজ হবে। এবং আমরাও সেদিকে তাকিয়ে আছি, অর্থাৎ আগামীকালে কি অর্ডার হয় সেদিকে তাকিয়ে আছি। এবং আমিও জুনিয়র ডাক্তারদের কাছে অ্যাপিল করছি, দেখুন আপনারা মানুষকে বাঁচাচ্ছেন, আপনারা মানুষের মানে ধরুন এই যে 27 থেকে 30 জনের তো মৃত্যু হয়েছে অলরেডি, তারাও তো কারোর ছেলে, তাদেরও বাড়িতে মা বাবা আছে, কারোর মেয়ে, তাদেরও বাড়িতে মা বাবা আছে। তো আজকে যদি আপনাদের স্ট্রাইকের জন্য তিলোত্তমা যদি থাকতেন, তাহলে তো তিলোত্তমাও নিশ্চয়ই এই জিনিস দেখলেন যে এই একজনের পর একজন মারা যাচ্ছে। আমার মনে হয় তিনিও নিশ্চয়ই এটা, তিনি যদি ধরুন মানে ঘটনা হয়েছে, উনি যদি খুন না হতো, সাপোজ আমি একটা তর্কের খাতিরে ধরলাম, ধর্ষিত হয়েছে, উনি যদি বেঁচে থাকতো, তাহলে তিলোত্তমা কি এই মৃত্যুগুলো বলতো না এই মৃত্যুগুলো আমার ধর্ষণ হয়েছে এই মৃত্যুগুলো চলুক বিচারের নামে? কখনোই বলতো না। কারণ তিনি একজন ডাক্তার, একটা ডাক্তারকে আমরা বলি ভগবান, তার হাতে প্রাণ। এবার যদি দেখা যায় যে পরপর মৃত্যুগুলো হচ্ছে, সেটাও তো স্বাভাবিক নয়। তাই জুনিয়র ডাক্তারদের আমরা আবেদন করব যে তারা কাজে ফিরে আসুক, এবং আমাদের যাদের যাদের এরকম মানে 30 জন, মানে 27 থেকে 30 জন, এই মুহূর্তে আমার মনে নেই যে অ্যাকচুয়ালি ফিগারটা আমার কাছে নেই, আমি 27 জন জানতাম, যে আজকে কি হয়েছে আমি জানি না। কিন্তু এই মৃত্যুর মিছিল এটাও হওয়া ঠিক নয়। আপনারা কাজে আসুন, মানুষকে বাঁচান, এবং আমরা আপনাদের পাশে থাকব, এবং বিচার যাতে দ্রুত হয়। আমরা দরকার হলে সিবিআই কাছে যাব, সিজিও কমপ্লেক্সের কাছে গিয়ে আমরা আবেদন করব যে অতি দ্রুত এর তদন্ত শেষ হোক, এবং যে এই ঘটনা করেছে, নক্কারজনক ঘটনা, তার সঙ্গে যদি আরও কেউ থাকে তাদের প্রকৃত সাজা হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যা বলেছিলেন আমিও তাই বলছি, দলের একজন সৈনিক হয়ে বলছি, তাকে উপযুক্ত সাজা নয়, তাকে ফাঁসি চাই, এই আবেদন আমি রাখলাম। এবং সবাইকে বলছি যে আপনারা কাজে ফিরুন, সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের বলছি। এবং মা দুর্গার যে আমরা উৎসব করি, সেই উৎসবও যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, বা আমাদের যারা এইসব মানে মৃৎশিল্পী থেকে শুরু করে যারা যারা এই উৎসবকে কেন্দ্র করে যাদের পেট চলে, আমরা মনে করি যে তারা এগুলো নিশ্চয়ই বুঝবেন। এবং উৎসবটা বাঙালির উৎসব, বছরে একবার, এটা যেন আমরা সবাই মিলে ঠিকমতো পালন করি।